নমস্কার, ঋতব্রতর সাথে কিছুক্ষণ এই চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত। দেখুন, তৃণমূল কংগ্রেস এখন আর সরকারে নেই, কিন্তু তাদের সময় যে সীমাহীন দুর্নীতি হয়েছিল তার খেসারত কিন্তু এখনও সাধারণ মানুষকে দিতে হচ্ছে তার প্রাণদানের মধ্য দিয়ে। আজকে তারাতলায় যে ঘটনাটা ঘটলো ব্রেসবিস রেলওয়ে স্টেশনের কাছে, তো সেটাকে কি বলবেন? কিছু শ্রমিক সেখানে কাজ করছিলেন একটা নির্মীয়মান গুদামে। আজকে সকালেও হয়তো তারা বাড়ি থেকে তার সন্তানদের বলে বেরিয়েছেন, বা তাদের সন্তানদের বলে বেরিয়েছেন কাজে, যে তুমি পড়াশোনা করো, সারাদিন খেলা করো, আমি ফিরে আসব, সন্ধ্যাবেলায় একসাথে আড্ডা দেব, অথবা একসাথে পড়তে বসবো, বা একসাথে ঘুরতে যাব। এই প্রমিস করে তারা আজকে সবাই কাজে গিয়েছিলেন। তাদের মধ্যে অনেকেই কিন্তু আর ফিরলেন না, আর কোনোদিনও ফিরবেন না। এর দায়টা কে নেবে? এর দায়টা কে নেবে? তৃণমূল কংগ্রেসের সময় যে সীমাহীন দুর্নীতি হয়েছে তার খেসারত তো ওই ফ্যামিলিগুলোকে দিতে হলো, ওই বাচ্চাগুলোকে দিতে হলো, যারা আজকে পিতৃহীন হলেন। এর দায়টা কে নেবে? তৎকালীন মুখ্যমন্ত্রী নেবেন? তৎকালীন নগরায়ণ মন্ত্রী নেবেন? তারাতলা আজকে যে বিধানসভা এলাকায় পড়ে তার বিধায়ক নেবেন? তৃণমূলের সময় এত দুর্নীতি হয়েছে, এত দুর্নীতি হয়েছে, যে দুর্নীতির শেকড় খুঁজে পাওয়া মুশকিল। যারা দুর্নীতিতে যুক্ত ছিলেন তাদের 85%-এর বিরুদ্ধেই এখনো কোনো ব্যবস্থা নেওয়া সম্ভবপর হয়নি, এবং সেই দুর্নীতির খেসারত এখনো মানুষকে দিতে হচ্ছে। তৃণমূল সরকার পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তাদের করা দুর্নীতিগুলো, তাদের দ্বারা কৃত দুর্নীতিগুলো এখনো স্বমহিমায় বিরাজমান। এবং তার ফলশ্রুতিতেই আজকে দেখলাম একটা নির্মীয়মান গুদাম ভেঙে পড়ল। কি হয়েছিল? তারাতলায় ব্রিজের কাছে, ব্রিজ যে রেলওয়ে স্টেশন আছে তার কাছে একটা নির্মীয়মান গুদাম। সেখানে প্রথম এবং দোতলার কাজ শেষ হয়ে গেছে, তৃতীয় তলায় কাস্টিংয়ের কাজ হচ্ছিল। হঠাৎ বিম, কংক্রিটের স্ল্যাব সব ব্যাপারটা, গোটা স্ট্রাকচারটাই ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে আজকে সকাল থেকেই কিন্তু স্ট্রাকচারটা প্রচণ্ড নড়ছিল। তো সেই অবস্থায় কাজ বন্ধ রাখা হলো না কেন? সেই অবস্থায় কাজ চালিয়ে যাওয়া হলো কেন? যারা সুপারভাইজিং করছিল তারা কেন এই ব্যাপারটা সম্বন্ধে অবহিত করলেন না প্রপার অথরিটিকে? এই সমস্ত বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন আছে, এবং এই সমস্ত বিষয়ে পরবর্তীকালে প্রশ্ন উঠবে। বিষয়টা কি? 1.5 বছর আগে বেহেরা ব্রাদার্স বেসিক্যালি একটা টি কনজারভেশন আর লজিস্টিক কোম্পানি, শ্রদ্ধেয় শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর এলাকায় লিজ হোল্ড জমিতে যে স্ট্রাকচারটা আছে সেইভাবে লিজ দেওয়া হয়েছিল। এই জমিটি 6,689 স্কোয়ার মিটার, এই স্ট্রাকচারটার এরিয়া। সেখানে বেহরা ব্রাদার্স তারা এটা লিজ দেয়, এবং তারা বলেন যে তারা অন্য কোনো ট্রেডার্সকে দায়িত্ব দিয়ে দেয় একটা গুদাম তৈরি করার জন্য, এবং সেখানেই এই ঘটনাটা ঘটে যায়। এই ঘটনা ঘটলো কেন? আমরা যদি এর কারণ অনুসন্ধানে যাই, তবে বেশিরভাগ যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে নির্মাণের যে ম্যাটেরিয়াল সেটা খুব লো কোয়ালিটির ছিল। তার কারণ বিম যেভাবে ভেঙে পড়েছে এতে স্পষ্ট বোঝা যাচ্ছে বিম কংক্রিটের ওজন নিতে পারেনি। এছাড়াও আরসিসি ঢালাই সাপোর্ট করবার জন্য যে ব্রিজগুলোর দরকার ছিল সেটাও কিন্তু খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ সামগ্রিকভাবে নির্মাণের ত্রুটি এবং লো কোয়ালিটির নির্মাণ ম্যাটেরিয়াল সাপ্লাই করা হয়েছে। এবং এই প্র্যাকটিসটা কিন্তু নতুন নয়। নির্মাণ কার্যে লো কোয়ালিটি ম্যাটেরিয়াল ইউজ করার জন্য আমরা তৃণমূল কংগ্রেস জমানায় একের পর এক বিল্ডিং পড়ে যেতে দেখেছি, একের পর এক দুর্ঘটনা ঘটতে দেখেছি। ব্রিজের ক্ষেত্রে পর্যন্ত দেখা গেছে লো কোয়ালিটির ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, কারণ সেই সময় পুরোটাই ছিল টাকা খাওয়াখাওয়ির ব্যাপার। ডেভেলপমেন্ট ভাড়মে যাক, মেন কনসেপ্ট ছিল কি করে টাকা খাওয়া যায়, এছাড়া আর কিচ্ছু ছিল না। 2 নম্বর, অনেকে বলছেন যে প্ল্যানটাই ত্রুটিযুক্ত, যেভাবে গুদামটি তৈরি হয়েছিল সেই প্ল্যানটাই ত্রুটিযুক্ত, এবং সেটা কেএমসির অনুমোদন পাওয়া উচিত ছিল না। এখন কেএমসির মাথায় কে বসেছিলেন? ফিরহাদ হাকিম। তাহলে তিনি কি করছিলেন? তিনি ঘুমোচ্ছিলেন?
তিনি অবশ্য বরাবরই দায় অস্বীকার করেন। তার বিধানসভা এলাকাতেই 2-3 বছর আগে যখন একটা বহুতল ভেঙে পড়েছিল এবং সেখানে মানুষ মারা গিয়েছিল, তখনও তিনি বলেছিলেন যে কোনটা লিগাল কোনটা ইল্লিগাল আমার পক্ষে তো পুরোটা দেখা সম্ভব নয়। অর্থাৎ তিনি দায় ছাড়বার ক্ষেত্রে ওস্তাদ লোক। সুতরাং এটা বারবারই ঘটেছে তৃণমূলের সময়। আমার একটা বিষয় মনে হয়, যদি আমরা এর উত্তর খুঁজতে চাই দায় কার, দেখুন রাজনৈতিক নেতা যারা, তৎকালীন পৌর নগরায়ণ মন্ত্রী, আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার ফিরহাদ হাকিম, বিধানসভা এলাকার যিনি বিধায়ক তিনিও ফিরহাদ হাকিম, লোকাল কাউন্সিলর, তাদের দায় যেমন আছে, তেমন আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আরেকটা শ্রেণীরও দায় আছে যাদেরকে আমরা সবসময় ক্লিন চিট দিয়ে এসেছি। সেটা হচ্ছে এই যে মাথায় বসে আছেন না যারা অফিসার, যারা আমাদের ট্যাক্সের পয়সায় মায়না পান, তাদেরও দায় কিছু কম নয়। এক হাতে তালি বাজে না বস। এই যে রাজনৈতিক নেতারা এত দুর্নীতি করেছেন তৃণমূলের সময়, তারা কাদের মারফত এই দুর্নীতিটা করেছেন? এই অফিসারদের মারফত। তারাও টাকা খেয়েছেন, তারাও একই দোষে দোষী। আজকের যে ঘটনাটা ঘটেছে সেটা অ্যাকচুয়ালি আমরা যদি একটু প্রপার সেন্সে ভাবি, মার্ডার ছাড়া আর কীভাবে এটাকে ব্যাখ্যা করা যায়? এটাও তো কাইন্ড অফ মার্ডার, কারণ এটা হিউম্যান ফল্ট, এবং হিউম্যান ফল্টের কারণে এতগুলো লোক মারা গেল, এতগুলো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা পিতৃহীন হলো, কেউ সন্তানহীন হলো। তো এটা তো মার্ডার হিসেবেই গণ্য করা উচিত। রাজনৈতিক নেতাদের দায় অবশ্যই আছে, তার তদন্ত হবে, কিন্তু একই সাথে প্রশাসনের মাথায় বসে যে সমস্ত অফিসার এই দুর্নীতিকে সায় দিয়েছে এবং এই অনুমোদনগুলো করেছেন, কারণ একটা বিল্ডিংয়ের পারমিশন একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট দেয় না, অনেকগুলো ডিপার্টমেন্ট পারমিশনটা দেয়। তার মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই করাপশনটা গেছে, নাহলে একটা ডিপার্টমেন্ট আটকালেই তো পারমিশনটা আটকে যায়। সেটা কেন হয়? তার কারণ হচ্ছে অল ওয়ার করাপ্টেড। রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যেমন তদন্ত হওয়া উচিত, ঠিক তেমন এই প্রশাসনের মাথায় আমলাতন্ত্রের দোহাই দিয়ে, ব্যুরোক্রেসির দোহাই দিয়ে যারা ছড়ি ঘোরাচ্ছেন তাদের বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত এবং তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যদি তাদের মধ্যে কেউ অপরাধ করে থাকেন। পাবলিকের ট্যাক্সের পয়সায় মায়না পেয়ে পাবলিকের সাথে গদ্দারি করবে, বিশ্বাসঘাতকতা করবে, এটা মানা যায় না। আজকে আমরা কি দেখলাম? ফিরহাদ হাকিম এসেছিলেন ঘটনাস্থলে, যাওয়ার চেষ্টা করেছিলেন। তার আগে তার কাউন্সিলর এসেছিলেন, যিনি আগে কাউন্সিলর ছিলেন, এখন তো বোর্ড টোড ভেঙে গেছে, তাকে ঘাট ধাক্কা খেতে হয়েছে। ফিরহাদ হাকিমকে পুলিশ আগেই আটকে দিয়েছে, কারণ ফিরহাদ হাকিম যদি ওই প্লেসে যেত, প্লেস অফ অকারেন্সে যেত, তাহলে মানুষের যা প্রতিক্রিয়া, ফিরহাদ হাকিমের আজকে অভিজ্ঞতা খুব একটা সুখকর হতো না। পাবলিক প্রাক্তন মেয়রের মানসম্মান বাঁচানোর জন্য ওনাকে ওখানে যেতে দেয়নি। তবে কিছু ঘটনা এর মধ্যেও পজিটিভ আছে, সেটা হচ্ছে আজকে বহুদিন বাদে একটা পারফর্মিং গভর্নমেন্টকে দেখা গেল। এর আগে যেটা দেখা যেত না, এরকম কোনো ঘটনা ঘটলে প্রাক্তন মুখ্যমন্ত্রী চলে যেতেন, তার সাথে কিছু সাঙ্গবাঙ্গ মাইক নিয়ে দেদার ভাষণ দিতেন, কাজের কাজ কিচ্ছু হতো না, কিছু মানুষকে আড়াল করার চেষ্টা করতেন আর যাওয়ার সময় বলতেন আমি সব করে দিয়েছি। এখানে সেটা হলো না। এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, এনডিআরএফ, এসডিআরএফ, আর্মি, পুলিশ, ফায়ার ব্রিগেড, সবাই খুব কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করেছে এবং প্রথম থেকেই কিন্তু উদ্ধার করার একটা প্রচণ্ড তাগিদ অনুভূত হয়েছে। খুব ভাল লাগছিল, টিভি চ্যানেলে দেখলাম যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে আপনারা চিন্তা করবেন না, আমরা সবাই আছি, গোটা রাজ্যের পাবলিক আছে। একটা অন্যরকম ফিল হলো, যেটা বহুদিন অ্যাবসেন্ট ছিল। আজকে মনে হলো একটা গভর্নমেন্ট সত্যি আন্তরিক প্রচেষ্টা করছে এদেরকে বার করে আনার জন্য। 4-5 জন মানুষ মারা গেছেন, এটা বাস্তব কথা, এই দুঃখ আমাদের সহ্য করতে হবে। কিছু মানুষ আহত হয়েছেন, তারা এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি আছেন, তাদের যথাযথ চিকিৎসা প্রদান করা হচ্ছে। এখনও কিছু মানুষ নিখোঁজ আছে, তাদেরকে উদ্ধারের জন্য প্রাণপাত পরিশ্রম করছে কর্তৃপক্ষ। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, যেভাবে কোঅর্ডিনেট ওয়েতে কাজ হচ্ছে, যেভাবে রাজ্য কেন্দ্র ভাগাভাগি করে কাজে সর্বনাশ ঘটাচ্ছে, যেটা বহুদিনের রীতি ছিল পশ্চিমবাংলায়, সেটা এবার আর হচ্ছে না। সবাই একসাথে কাজ করছে এবং তাদের একটাই মোটো,
কিভাবে মানুষগুলোকে বের করে নেওয়া যায়, কিভাবে মানুষের প্রাণ বাঁচানো যায়। আমরা তো এর আগে দেখেছি কলকাতায় রাজ্যের বিভিন্ন জায়গায় যখন এরকম ঘটনা ঘটে তখন তৃণমূল সরকার এবং সেন্টারের মধ্যে ঝামেলা তৈরি হয়ে যায়। এবং তৃণমূল সরকার খুব ইগোই সরকার ছিল, সেন্টার নাম করে যাবে, আর্মি নাম করে যাবে যে তারা উদ্ধার করলো, ওদেরকে ডিস্টার্ব করে দাও। অর্থাৎ মানুষকে বাঁচানো যে মেইন উদ্দেশ্য সেটা তাদের মাথায় থাকতো না, কারণ তারা পেটি পলিটিক্স সবসময় করে এসেছে। যার জন্য আমরা দেখেছি অতীতে উদ্ধার কাজের সময়ও কিছু প্রবলেম হয়েছে, যদিও এবার সেটা হয়নি। এটা সত্যি সরকারকে ধন্যবাদ দিতে হবে। মুখ্যমন্ত্রী এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু নির্দিষ্ট স্টেপ নিয়েছেন। তিনি বলেছেন যে 31শে জুলাই পর্যন্ত আর যেই নির্মাণগুলো হচ্ছে এখন সেই সবগুলো বন্ধ রাখতে হবে। তৃণমূল জমানায় যেগুলো পারমিশন পেয়েছিল সবগুলোর টেকনিক্যাল অডিট হবে এবং তারপর যদি সব দেখা যায় যে ওকে আছে তবেই আবার নির্মাণ কার্য শুরু হবে, আপাতত সব স্থগিত থাকবে। এটা মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু এর একটা রিয়ালিস্টিক অ্যাপ্রোচও আছে, রিয়ালিস্টিক দিকও আছে। এত বিল্ডিং তৃণমূলের সময় তো সবাইকেই টাকা খেয়ে প্রায় পারমিশন দিয়ে দেওয়া হয়েছে। এত টেকনিক্যাল অডিট এত কম সময়ের মধ্যে করা আদৌ সম্ভব কিনা সেই ব্যাপারটা আমাদের নজরে রাখতে হবে। আর তৃণমূল জমানায় যেগুলো বিল্ডিং অলরেডি উঠে গেছে সেগুলোর প্যারালালি স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন বলে আমি মনে করি। কারণ সেগুলো যে কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে আমরা কেউ জানি না, সেগুলোর স্থায়িত্ব কতটুকু সেটাও আমরা কেউ জানি না, যখন তখন ভাঙতে পারে। সুতরাং সেই বিল্ডিংগুলোরও আমার মনে হয় টেকনিক্যাল অডিট করা উচিত, এবং যদি দেখা যায় এরকম কোথাও স্ট্রাকচারে গলতি রয়েছে তবে অবশ্যই স্ট্রাকচারটা ভেঙে ফেলাই বুদ্ধিমানের কাজ। তো এই ছিল আজকের পর্ব। আশা করব যারা এখনও নিখোঁজ তারা সুস্থভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভবপর হবে। সবাই চেষ্টা চালাচ্ছে, সবাই প্রার্থনা করছে, আমরা সবাই প্রার্থনা করতে পারি, এতটুকুই আমাদের করবার মধ্যে রয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। নমস্কার।